একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত থাকছেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডক্টর নীলোফার চৌধুরী মনি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। আপনাদের সাথে আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে নিয়ে আসতে চাই, যাতে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা আমরা পেতে পারি। ফেসবুকে একটি ভাইরাল ফটোকার্ড থেকে দাবি করা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলম নাকি বলেছেন আমার দাদা রাজাকার ছিলেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল বিষয়টি অপতথ্য। ওদিকে ইশরাক হোসেন আজীবন দক্ষিণ সিটির মেয়র থাকবেন এমন দাবিতে ফেসবুকে ঘুরছে বেশ কয়েকটি ফটোকার্ড। জানা গেল এটাও গুজব। এসবের মাঝে খবর এলো বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটাও যে মিথ্যা তথ্য সেটা বেরিয়ে এলো অনুসন্ধানে। দর্শক, সংবেদনশীল কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক আছে আমার হাতে, চলুন দেখে নিই। অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম নাকি বলেছেন আমার দাদা প্রকৃতপক্ষে একজন রাজাকার ছিলেন। তবে সত্যটি বের করে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায় সার্জিস আলম এমন কোনো মন্তব্য করেননি এবং সময়ের কণ্ঠস্বরও এই দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই নকল ফটোকার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে মূলধারার গণমাধ্যম কালবালার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। সেখানে দাবি করা হয়েছে ইশরাক হোসেন নাকি বলেছেন আমি ঢাকা দক্ষিণের আজীবন মেয়র থাকব। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা অপতথ্য। বিএনপি নেতা ইশরাক হোসেন এমন মন্তব্য করেননি এবং কালবেলাতেও এই দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করা হয়নি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই নকল ফটোকার্ডটিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মাঝে খবর এলো বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল তাকে গ্রেপ্তার করা হয়নি কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই নিউজ বাংলা নামে ব্লগ স্পটে হোস্ট করা একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, চলমান ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলার মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে সেটা ইরানের হামলায় ইসরায়েলের অবস্থা। পরে অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসল নয়, বরং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকে অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখা গেল টার্গেট করেই রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে ছড়িয়েছে গুজব। জাতীয় ইস্যুর পাশাপাশি অপতথ্যের তালিকায় আছে ইরান ইসরায়েল পরিস্থিতিও। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আমরা আগেই জানিয়েছিলাম আমাদের সাথে অতিথিরা রয়েছেন, সরাসরি তাদের সাথে আলোচনায় চলে যেতে চাই। এবার শুরুতেই আমি চলে যাব ডক্টর নীলোফার চৌধুরী মনির কাছে। আমরা দেখতে পাচ্ছি দলকে টার্গেট করে কিংবা কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট রাজনীতিবিদদেরকে টার্গেট করে বেশ কিছু অপতথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ক্ষেত্রে দলীয় কোনো সিদ্ধান্ত আছে কিনা এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, দল তো বেশ অনেকদিন যাবতই ওয়াকিবহাল। আগে তো এই ধরনের ফেক নিউজ, ফেক তথ্য এই ধরনের কিছু ছিল না। এখন দিন যত যাচ্ছে বিজ্ঞান উন্নত হচ্ছে, বিজ্ঞান উন্নত হওয়ার পাশাপাশি মানুষ যেমন সুবিধা পাচ্ছে ঠিক তেমনই আবার অসুবিধার মধ্যে পতিত হচ্ছে। তাদের মান সম্মান, সম্ভ্রম, ইজ্জত সবকিছু অনেক ক্ষেত্রে সাময়িকভাবে জলাঞ্জলির মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই জায়গায় দল তো অবশ্যই, রাজনৈতিক দল অবশ্যই ওয়াকিবহাল এই জায়গাগুলো, এবং তারা এটা চায় যে দল চায় এরকম যে যদি কোনো ফেক কিছু আসে সেটা যেন প্রমাণ করার মতো, যদি ওই ধরনের কোনো খুবই ইমার্জেন্সি হয়, ইম্পর্টেন্সি থাকে, সেখানে যে প্রমাণ করতেই পারবে যে আমি এই জায়গাটায় ছিলাম না,
এটা আমার দ্বারা হয় নাই, এটা আমি করি নাই, এবং এটা যেটা করা হয়েছে এটা আসলে নিজের জন্য, দলের জন্য, দেশ জাতি সবার জন্য এটা ভালো কিছু সাইন হতে পারে না। এই জিনিসগুলো আমার মনে হয় যে এটা কয়েক বছর যাবত এগুলো চলছে, আস্তে আস্তে এটাও সহনীয় পর্যায়ে এসে যাচ্ছে এবং এসে যাবে, এবং মানুষ প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে, এটাই আমার কাছে মনে হয়। ঘুরে আসতে চাই এবারে অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবালের কাছ থেকে। কাজী জাহেদ ইকবাল, একটু জেনে নিতে চাই যে এই যে দল প্রসঙ্গে আমরা বলছিলাম, কিংবা যারা জনপ্রতিনিধি, যারা রাজনৈতিক নেতা, তাদেরকে ঘিরে যখন বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ায়, সেটার একটা প্রভাব কিন্তু সাধারণ মানুষ পর্যন্তও পৌঁছে যায়। মানে সেটা দল সংগঠনকে ছাড়িয়ে সাধারণ মানুষের উপরেও সেটার একটা প্রভাব থাকে, মানুষ প্রভাবিত হয়। এসব ক্ষেত্রে আমাদের বিদ্যমান আইন কি বলে, কি ধরনের পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে? দেখেন, নীলুফার আপা যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করতে চাই। আসলে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এর ব্যবহার অপব্যবহার দুটোই বাড়ছে, এবং একই সঙ্গে এই বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে হেনস্থা করার চেষ্টা, অথবা যার প্রতি বিদ্বেষ আছে তাকে হেনস্থা করার চেষ্টা ইত্যাদি, এইগুলোর প্রবণতা বাড়ছে, কোনো সন্দেহ নেই। এবং আমার ধারণা যে মানুষও এই বিষয়ে অনেকখানি ওয়াকিবহাল যে এরকমটা হয়, সেটা একটা দিক। তবে যারা এরকম করছেন তারা কিন্তু আপনার ফৌজদারি অপরাধ করছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ফৌজদারি অপরাধ করছেন এই অর্থে যে যার বিষয়ে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তার সম্মানহানি হচ্ছে, এবং সম্মানহানি হওয়ার ফলে তিনি কিন্তু ফৌজদারি আইনে, অর্থাৎ আমাদের পেনাল কোড অনুসারে তার মানহানির জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এবং একই সঙ্গে আমাদের যে ডিজিটাল সুরক্ষা আইন 2025 সালে যে নতুন করে করা হয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো, কারোর সম্মানহানি করা ইত্যাদি এইরকম যদি করা হয় তাহলে সেই আইনেও ব্যবস্থা নেওয়া যাবে, এবং তার ফলে যারা এটা করছেন তাদের যথেষ্ট পরিমাণ শাস্তির বিধান এই আইনগুলোতে আছে। এবং একই সঙ্গে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে যদি কোনো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয়, এই বড় ধরনের বিশৃঙ্খলার ফলে যে ক্ষয়ক্ষতি হবে বা যে ধরনের আইন লঙ্ঘন হবে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যারা এটা করবেন তারা দায়বদ্ধ হবেন। অর্থাৎ যারা এটা করছেন তাদের পাশাপাশি পারপিট্রেটার্স হিসাবে যারা এই বিদ্বেষের ইন্ধন দিলেন অথবা প্রোপাগান্ডা ছড়িয়ে এই ধরনের বিশৃঙ্খলা তৈরির উদ্যোগ নিলেন, ব্যবস্থা নিলেন, তারাও ওই আইনে যদি সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় বা আরো বড় কোনো ক্ষতির মতো হয়, তাহলে সেই সকল আইনে যে সিভিয়ার পানিশমেন্টের ব্যবস্থা আছে, যারা এই ধরনের অপরাধী হবেন বা উৎসাহ দিবেন অথবা প্রোপাগান্ডা ছড়াবেন, তারাও কিন্তু ওই আইনের আওতায় আসবেন। সুতরাং তিনভাবেই যারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে অপরের উপর বিদ্বেষ আরোপ করা বা এই ধরনের কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হন, তাদেরকে কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে এত ঢালাও ভাবে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে সবাই, শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, সবাই যখন ব্যবহার করছে, তখন এই জায়গায় আরো বেশ কিছু চ্যালেঞ্জ নিশ্চয়ই রয়েছে। আমি আসবো এই বিষয় নিয়ে আলোচনায় আপনাদের দুজনের সাথেই। দুজনকেই অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ফেক নিউজ স্ক্যানারে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ৭১-এর সাথেই থাকুন। ডক্টর নীলোফার চৌধুরী মনি, আলোচনা হচ্ছিল যে এই বিষয়টি নিয়ে এখন খুব বাতাসের বেগে ছড়ায় অপতথ্য, এবং দেখা যায় একটি অপতথ্য যখন ছড়ালো তখন দলীয়ভাবে আপনারা হয়তো আপনাদের ভেরিফাইড পেজ থেকে সেটির একটি প্রতিবাদ জানালেন এবং জানালেন যে সেটি সত্য নয়, কিন্তু সেই সত্য তথ্যটা এতখানি ভাইরাল হয় না বা মানুষের কাছে এত সহজে পৌঁছায় না। এই ধরনের যখন পরিস্থিতি, তখন কি আসন্ন নির্বাচনে এই ধরনের অপতথ্য, বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে টার্গেট করে ষড়যন্ত্রমূলক অপতথ্যগুলো, গুজবগুলো কোনো খারাপ প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা? অবশ্যই আপনার এই কথা একদমই সলিড, যে এটা হতে পারে না, এটাই হয়। যেমন আমি আপনাকে একটা প্রমাণ দেখাই যে মতিঝিল থানা বিএনপি কোনো কমিটি ছিল না, নাই, এখনো মনে হয় এখনো নাই।
তো গত 1-2 মাস আগে সেখানে বিএনপির প্রেসিডেন্ট মতিঝিল থানার হিসেবে একজন নিজেকে দাবি করে সে চাঁদা চেয়েছে, এবং সেটা যিনি তার ফেসবুকে ভাইরাল করেছে, সেই ভাইরালটা হয়েছে প্রায় 4 মিলিয়ন। অথচ এটা যে ফেক, ওখানে যে কোনো কমিটিই নাই, এটা যখন বিএনপি থেকে এটা জানানো হলো, সেটা যখন এটা দেখানো হলো, যেটা বিএনপি মিডিয়া সেলে যখন লেখা হলো, তখন ওটা রিচ করেছে মাত্র 24,000। কোথায় আপনার 4 মিলিয়নের মতো আর কোথায় 24,000? এই দেখেন যে এইখানে আপনার নেগেটিভ জিনিসগুলো কিভাবে ভাইরাল হয়, বা ভাইরাল করার জন্য একটা শ্রেণী কিভাবে এটার পিছনে লাগে। তো এই জিনিসগুলো যখন রাজনীতিতে, যখন ইলেকশন আসবে, নির্বাচনের সময় হঠাৎ করে রাতে যদি ঘটনা ঘটে যে সকালবেলা নির্বাচন, রাতে কিছু ফেক কিছু লিখলো, যেটা একদম ঘন্টার মধ্যে আপনার ভাইরাল হয়ে গেল, সেই আপনার নির্বাচনে দাঁড়ানো ব্যক্তিটি, ক্যান্ডিডেটের কি অবস্থা হতে পারে। আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই, যে আমরা আরো বছর 10 আগে হিলারি ক্লিনটনকে আমরা দেখেছিলাম, তার একটা ইমেইল শুধুমাত্র প্রকাশ হওয়ার জন্য রাতারাতি তাকে কি পরিমাণ হেনস্থ হতে হয়েছে এবং নির্বাচনে তাকে ব্যর্থ হতে হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের মতো আধা শিক্ষিত, আধা অশিক্ষিত, আধা মানে মধ্যবিত্ত, আধা নিম্ন মধ্যবিত্ত, বা অনেকেই মানে নিম্নতর মধ্যবিত্ত, যারা কিনা হুজুকে চলে, যারা কিনা গুজবে চলে, যারা কিনা ফেককে আসল মনে করে, এবং ফেককে আসল, এটা যে ফেক প্রমাণে কিন্তু সময় সাপেক্ষ। সেই সময় সাপেক্ষ জিনিসটাকে অবশ্যই আমরা মনে করি যে এটা শুধুমাত্র ডিজিটাল সুরক্ষা আইন 25 দিয়ে কিভাবে এটা সময় সাপেক্ষ, এটার জন্য এটা সম্ভব না। সেই জন্য আমরা মনে করি সরকারের এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গের, আমার সাথে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেব কথা বললেন, উনি আছেন, ওনারা এটা একটা জায়গায় সলিউশনে আনার জন্য চেষ্টা করা উচিত প্রত্যেকটা ব্যক্তির। কারণ সামনে নির্বাচনে এমনি অনেক বছর নির্বাচন হয় না বাংলাদেশে, প্রায় 20 বছর 22 বছর নির্বাচনের বাইরে। সেই 2001 সালের যে নির্বাচনটা ছিল, তারপরে প্রায় 25 বছর এই নির্বাচন ওরকম হয় না বললেই চলে। তথাকথিত নির্বাচন নিয়ে আমরা বেঁচে আছি, টিকে আছি। এর মধ্যে একটা সম্ভাবনাময় নির্বাচন যদি এই আপনার ফেক দিয়ে, যদি ফ্যাক্ট চেক বলেন, বা আপনার আরো যে ধরনের ইন্টেলিজেন্স এআই আছে এইসব বলেন, এগুলোর মাধ্যমে যখন আপনার প্রভাবিত যদি হয়, সেটা কিছুতেই কাম্য নয়, খুব স্বাভাবিকভাবে কিছুতেই কাম্য হবে না, এবং এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই যে আইনি সমাধান প্রসঙ্গে আপনি বলছিলেন, এই প্রসঙ্গটা ধরেই অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবালের কাছ থেকে আমি আবারও একটু যদি জেনে নেই, যে অনেক সময় দেখা যায় একটা মহল ষড়যন্ত্র করছে, যারা গুজব ছড়াচ্ছে কোনো ব্যক্তির বিপক্ষে কিংবা কোনো দলের বিপক্ষে এসে, কিন্তু অসংখ্য মানুষ আবার সেটা শেয়ার করছে। তারা সরল বিশ্বাসে হয়তো শেয়ার করছে, কেউ প্রোপাগান্ডার অংশ হিসেবে শেয়ার করছে। তো যারা শেয়ার করেছে, এমন হতেই পারে যে তারা সবাই অপরাধী নয়। এটাকে কি আলাদা করার কোনো উপায় আছে? এটা তো অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে সেক্ষেত্রে, তাহলে বিচারের আওতা নিয়ে আসাটা। আপনি যেমনটি বলছিলেন যে এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে যে অনেকে না বুঝেই হয়তো শেয়ার করবেন, কিন্তু অনেকে উদ্দেশ্যমূলকভাবেও শেয়ার করবেন। এখন শেয়ার করার ক্ষেত্রে জেনারেল কনসেনসাসটা এরকম হওয়া দরকার যে যদি কোনো অপরাধমূলক কিছু কেউ প্রচার করে থাকেন এবং সেটাকে যদি কেউ শেয়ার করেন, তাহলে এটা তো অ্যাবেটমেন্টের পর্যায়ে চলে যাবে, কারণ ক্ষতির ব্যাপারটা একই রকম আসবে। সেটা আসলে সবাইকে মনে রাখতে হবে। আর আপনি যেটা বলছিলেন যে এটা আলাদা করা যাবে কি করে, এটা কিছুটা আলাদা করা যাবে যদি এরকম বেশি সিরিয়াস কিছু হয় এবং এরকম কোনো মামলা যদি হয়, তাহলে এটা ট্রায়ালে বোঝা যাবে যে কে, বা তদন্ত করলে বোঝা যাবে যে কে আসলে সরল বিশ্বাসে করেছেন আর কে প্রোপাগান্ডার অংশ হিসাবে করেছেন। সেটা তদন্ত সাপেক্ষ। তবে একই সঙ্গে একটা বিষয় এখানে মনে রাখার দরকার হবে, নীলুফার আপা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে এখানে আবার বাক স্বাধীনতার বিষয়টি আমরা একটা দীর্ঘ সময় ধরে এদেশে দেখেছি যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন আইন ব্যবহার করে বিরোধী দলের বা বিরোধী মতকে দমন করার জন্য খুবই নানানভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই রকম কিছু আবার
যাতে না হয় এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটাও খেয়াল রাখা দরকার হবে, কারণ বাক স্বাধীনতার প্রশ্নটি যাতে আবার কোনোভাবে পিছু হটে না যায় বা কোনোভাবে প্রশ্নের মধ্যে না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে। তবে নিশ্চিতভাবেই যেটি করা দরকার সেটি হলো যে খুবই রিসেন্ট টাইমগুলোতে খুবই দেখা যাচ্ছে যে এই প্রবণতা বাড়ছে, এবং যেহেতু সামনে নির্বাচন আছে এবং এই নির্বাচনের ফলে যে দলগুলো বা যে ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা বিশেষ করে পোটেনশিয়াল যারা, স্পেশালি এই জায়গাটা আমি মেনশন করতে পারি, তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং একদম ঢালাও ভাবে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবারই সচেতনতার জায়গাটা নিঃসন্দেহে এটার একটা বড় অ্যাডভোকেসি গুলার দায়িত্ব কিছুটা রাজনৈতিক দলগুলোও নিতে পারেন, তারা যেন। অনেক ধন্যবাদ। আমরা পরামর্শ জেনে নিচ্ছিলাম এবং পরিস্থিতি নিয়ে সার্বিক একটা আলোচনাও হচ্ছিল। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। সময় থাকলে আমরা হয়তো এই আলোচনা দীর্ঘায়িত করতাম। ৭১কে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের। দর্শক, আমাদের সাথে আজ অতিথি হয়ে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডক্টর নীলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবাল। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে ৫ দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।